আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী। আহ, প্রবাস থেকে বলছি। আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমাদের সেই প্রখ্যাত বক্তা জনাব হাসান আমজাদ খান, এবং সেই সাথে আছেন আরো একজন বিখ্যাত বক্তা জনাব ফারুক আহমেদ মুন্না। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রবাস থেকে বলছি আজকের অনুষ্ঠানে। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। জি, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য পবিত্র রমজানের শুভেচ্ছা, মোবারকবাদ। আর ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান এখন দেখছেন অথবা পরে দেখবেন, সকলকেই আমাদের শুভকামনা জানাচ্ছি। হারুন ভাই, আমিও আল্লাহর মতে ভালো আছি। রোজা রমজানের দিন একটু ক্লান্তিকর অবস্থা। তবে আপনার বিখ্যাত কথাটা আমি বুঝি নাই। আহ বিখ্যাত বলতে যদি বিশ্বখ্যাত হয় তাহলে সেই জায়গায় আমরা নাই, আমি নাই ডেফিনেটলি। আর যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, এবং পাশাপাশি রমজান, সামনে ঈদ আসছে, অগ্রিম ঈদের শুভেচ্ছা যদি আর দেখা না হয় মধ্যে। বিখ্যাত কথাটা বলার পেছনে কিছুটা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটা সম্ভবত আমাদের দর্শকরা কিছুটা জানা দরকার। সেই মাহাত্ম্যটা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমরা বলে দিই। আমাদের এই ফারুক আহমেদ মুন্না ভাই কিন্তু সেই আমাদের আহ, অনেক জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, তাও এক দুইটা না, তিনটা। সেজন্যই আপনাকে আমরা বিখ্যাত বলতেই পারি, এবং আপনি অবশ্যই বিখ্যাতদের অন্তর্ভুক্ত। আহ, বহুদিন আগে সেই পুরস্কার আপনি পেয়েছিলেন। আমরা সেই জন্য আপনাকে এখন নতুন করে আবার অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা আহ, আমাদের বিষয়বস্তু ঠিক করেছি, ডক্টর ইউনূসের সরকার কি তাহলে দীর্ঘমেয়াদে থাকছেন। আহ, প্রথমেই যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। আপনি কি মনে করছেন যে ডক্টর ইউনূস মহোদয় বা তার নেতৃত্বে যে সরকার, সেটি দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? থ্যাংক ইউ আপনার প্রশ্নটার জন্য। কিন্তু এটা একটু বলতে গেলে কিছুটা পেছনে আমাকে বলতে হবে যে আহ, যেহেতু উনি এখন সরকার প্রধান আছেন, আর আমরা যেসব সরকার প্রধান এর আগে দেখে অভ্যস্ত ছিলাম, এগুলোর থেকে কিছুটা ব্যতিক্রম উনি আছেন। যদিও উনি রাজনীতি করছেন না, করেন না, কখনো করেননি, কখনো করবেন বলেও মনে হয় না, কিন্তু ওনার সেই জিনিসটা আছে যেটা দেশের জন্য এখন বড় প্রয়োজন। কি কি বেশি প্রয়োজন? যেমন আমাদের অর্থনীতি তো মুখ থুবড়ে পড়ে গিয়েছিল প্রায়। মানে টাকা পয়সা সব অন্য দেশে চলে নিয়ে যাওয়া হয়েছিল, ডাকাত দলেরা নিয়েছে। এছাড়া আন্তর্জাতিকভাবে ওনার যে গ্রহণযোগ্যতা আছে, সব ধরনের প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিবর্গ, দেশ ওনাকে যেভাবে সহযোগিতা করছেন, বা বাংলাদেশকে পরিস্থিতিকে তারা নজরে নিচ্ছেন। এছাড়া আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ওনাকে যেভাবে গ্রহণ করেছেন, এই যে সর্বজন গ্রহণযোগ্যতা, এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার যে রিলেশন, এই যে অর্থনীতি এবং জাতীয় ঐক্যের চিন্তা করার ক্ষেত্রে ওনার যে ক্রিয়েটিভিটি, এসব ক্ষেত্রে মনে হয় যে এ ধরনের নেতৃত্বই বাংলাদেশের জন্য বেশি জরুরি এই মুহূর্তে, যখন আমাদের সীমানার উপর থেকে আমাদের এক ধরনের থ্রেট আছে, যখন আমাদের ইকোনমিকে নতুন করে সাজানোর প্রশ্ন আছে, আমাদের জনপ্রশাসন, আমাদের নিরাপত্তা বাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন আছে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের মেধাকে বিচিত্রভাবে মানে উপস্থাপন করার ক্ষেত্রে যে ক্রিয়েটিভিটি দরকার, সেটা ওনার মধ্যে আছে। এই ধরনের নেতৃত্ব বেশি জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আহ এ কথা সত্য যে রাজনীতিও আমাদের দেশের জন্য দরকার, বিকজ আমরা ডেমোক্রেসিকে ফলো করি। কিন্তু যে কোনো নীতি, তন্ত্র, পর্যবেক্ষণ, গ্রহণ, বর্জনের ক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে দেশের কি প্রয়োজন, দেশের মানুষ কি চায়। তো সেদিক থেকে বিবেচনা করলে আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি অ্যাটলিস্ট আরো 5 ইয়ার্স সেভাবে রান করেন, এবং যথেষ্ট প্রয়োজনীয় সংস্কারগুলো, মানে 71 সালে যেসব
নীতি আদর্শ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা ব্যর্থ হওয়ার কারণেই তো আবার 24-এ এ ধরনের গণ অভ্যুত্থান হতে হলো। তো সবকিছু মিলিয়ে আমাদের নতুন ভাবে চিন্তা করার যে সুযোগ আছে, সেটা বাস্তবায়ন করার জন্য হি শুড বি ইন অ্যানাদার 5 years টু রান দিস কান্ট্রি, অ্যান্ড দেন পলিটিক্স কাম ব্যাক। এভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটাই, যদি রাজনীতিকরা এভাবে ওনাকে সুযোগ দেন, তাহলে আমার মনে হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকার মতামতের জন্য। আমরা আরেকটি ব্যাপার যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারে যে আহ, বৈশ্বিক যে শক্তি, বৈশ্বিক শক্তির সাথে তার যে উঠা বসা, তার যে একটা গ্রহণযোগ্যতা, সেটাকে কাজে লাগিয়ে তিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি ভঙ্গুর অবস্থা থেকে, যেটি আগে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, এবারও কিন্তু সেটি তলাবিহীন একটি ঝুড়ি হয়েছিল, এবং সেখান থেকে তিনি কিন্তু মোটামুটি একটি ভালো পজিশনে নিয়ে এসছেন। এবং তার আরেকটি জ্বলন্ত উদাহরণ, একেবারে খুব চাক্ষুষ উদাহরণ, তিনি এই যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব। এই এই যে কাজগুলো তিনি আসলে কিভাবে করছেন, আহ, সেগুলো কি বাংলাদেশের মানুষের এই যে তার প্রতি ভালোবাসার কোনো কারণ হিসাবে দাঁড়াচ্ছে? না, আমি মনে করি যে উনি বাংলাদেশকে প্রকৃতপক্ষে ভালোবাসেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য যেটা দরকার সেটি করতে উনি বদ্ধপরিকর, এবং সেগুলো কাজ থেকে উনি কখনো সরে আসেননি। ওনার যদি ব্যক্তিগত জীবন, গবেষণা, ওনার যে গ্রামীণ ব্যাংক যে ইতিহাস, সেটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে উনি সব সময়ে প্রতিষ্ঠিত যে ব্যবস্থা আছে তার বিপরীতে জনগণের প্রত্যাশিত কোনো কিছু করতে চেষ্টা করেছেন। সেজন্য ফর এক্সাম্পল আমি বলছি, আপনি দেখেন যে উনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তার 15 দিনের মাথায় জাতিসংঘ শান্তি, আন্তর্জাতিক জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন তাকে অনুরোধ করেন এখানে ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট করার জন্য। আমরা জানি যে কি ধরনের আন্তর্জাতিক দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা থাকলে আন্তর্জাতিক জাতিসংঘের শান্তি কমিশনকে বলা যায় যে তারা যেন এখানে এসে গবেষণা করে আমাদের একটা রিপোর্ট দেয়। এই রিপোর্টের যে মূল্য, সেটা বাংলাদেশিরা চিন্তাও করতে পারেনি। বাংলাদেশের কোন রাজনীতিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে উনার এই দূরদর্শিতাকে লক্ষ্যই করেননি। এটা যদি আমরা, ডক্টর ইউনূস সাহেব না হয়ে অন্য কেউ হতো, তাহলে কি এই কাজটি আসলে করানো বা বলা সম্ভব হতো বলে মনে করেন? না না, অন্য আমি কারো কি সাহস হতো? আমি বললাম তো, এদের মাথাই থাকতো না, এদের কোনো মাথাই থাকতো না যে এই ধরনের কাজ করা যায়। অ্যান্ড হি ডিড ইট, হি প্রুভড যে তিনি কি ধরনের চেতনা সম্পন্ন, কি ধরনের দূরদর্শিতা, কি ধরনের দেশপ্রেমিক মানুষ, সেটা তিনি প্রমাণ করেছেন। শুধু তাই না, এই যে এখন যে সংস্কার কমিশনগুলো উনি করছেন, তার যে পদ্ধতিটা উনি গ্রহণ করেছেন, সেই পদ্ধতিতে যে রাজনীতিকদের অংশগ্রহণের যে নিশ্চয়তা উনি দিচ্ছেন, তারা যে কতটা সত্য কথা বলে জনগণের পরিবর্তন চান, সেটা প্রমাণ করার জন্য তিনি যে পদ্ধতিটা গ্রহণ করেছেন, এটি অভিনব। এটি বাংলাদেশের লোকেরা চিন্তাও করেনি কখনো। ওই একটা আগের দুটো তিন 31টা বা 29টা টাস্ক ফোর্স হয়েছিল, রেহমান সোবানের নেতৃত্বে হয়েছিল সেই 91-এ। সেগুলো ওই তালাবদ্ধ হয়েছিল, কেউ কোনো ইউজ করেনি। কিন্তু উনি এবার যেটা করতে চাইছেন, দ্যাট উড বি ভেরি ইফেক্টিভ, লজিক্যাল, এবং সবাই জনগণ জানবে যে আমাদের রাজনীতি কিভাবে কোথায় গিয়ে ঠেকে যাচ্ছে। অনেক অনেক সুতরাং ধন্যবাদ। হি ইজ ডুইং দ্য রাইট জব। আমি সেই জন্য বলছি যে তাকেই সুযোগ দেওয়া উচিত বাংলাদেশকে, মানে পরিপূর্ণভাবে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। যাব জনাব ফারুক আহমদ মুন্না আপনার কাছে। আপনি কি মনে করছেন যে জনাব হাসান আমজাদ খান বললেন যে জনগণের উচিত ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করা, যাতে করে তিনি বাংলাদেশ নামক ট্রেনটিকে ঠিক লাইনে তুলে দিতে পারেন? আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে সরাসরি জবাব হচ্ছে অবশ্যই জনগণের তাই চাওয়া উচিত। এখন কেন চাওয়া উচিত, আমি পলিটিক্যালি পর্যালোচনায় যাব না, আমি আমার ব্যক্তিগত মতামত জানাবো। সেটা হচ্ছে যে আপনি, একটা কথা আছে যে আপনাকে নিয়ে তখনই সমালোচনা হবে যখন আপনি আসলে রাইট পথে থাকবেন, কিংবা এমন কোনো কাজ করবেন যাতে মানুষ
আপনাকে সমালোচনা করতে বাধ্য হয়। তো খুব স্ট্রেইট কাট কথা হচ্ছে, যখন ভারত আপনাকে নিয়ে প্রতি মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আপনাকে সমালোচনা করবে, তার মানে হচ্ছে যে ইউ আর অন রাইট ট্র্যাক। রাইট ট্র্যাক। তো তার মানে হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য যেটা দরকার, বাংলাদেশিদের জন্য যেটা দরকার সেটাই করছেন, এবং সেটাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গাত্রদাহ হচ্ছে। তো এই জিনিসটা যত দীর্ঘমেয়াদী চলবে বাংলাদেশের জন্য লাভ। এবার দ্বিতীয় জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের আহ, ইয়ে করছেন না, মানে কি বলা যায়, প্রতিনিধিত্ব করছেন না। প্রতিনিধিত্ব করছেন না। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে মাঠ লেভেল বলেন বা মাঝখানের লেভেল বলেন বা উচ্চ লেভেল বলেন, কোনো চাওয়া পাওয়া ডক্টর ইউনূসের কাছে নাই। আর এই চাওয়া পাওয়ার যে বীভৎস রূপ সেটা আমরা গত টার্মে দেখেছি আওয়ামী লীগের, ইভেন আমরা অতীত যদি ঘাটি বিএনপিরও আমরা দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলেরও দেখেছি। এই চাওয়ার পর বিষয়টা যেহেতু নাই, সেইখানে গাত্রদাহ হচ্ছে আরেকটা দলের যাদের চাওয়ার অনেক কিছু আছে, তারা পাচ্ছে না। আর পাচ্ছে না বলেই ডক্টর ইউনূসের প্রতি তারা বিরাগ। সাধারণ মানুষের সেই চাওয়াটা নাই। সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব স্বল্প। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ ব্যবস্থা যেখানে সে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে কোনো একটা সময়ে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে পরিমাণ ইনকাম করছে সেটা দিয়ে তারা চলতে পারবে, তাদের পরিবার সংসারকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম, সে দাম যাতে কমে। তৃতীয়ত আপনি হচ্ছে খুব যে সুন্দর একটি কথা বলেছেন যে দ্রব্যমূল্যের দাম যাতে কমে, কিন্তু এই সরকারের আমলেই এটি প্রথম সম্ভবত বাংলাদেশ স্বাধীনতার পরে রমজানে দ্রব্যমূল্যের দাম কমা, এটাই বোধহয় প্রথম। এই রমজানে কিন্তু বাংলাদেশে প্রায় সকল দ্রব্যমূল্যের দাম কম। আপনার সরকারের বয়স কিন্তু 6-7 মাস। এই 6-7 মাসে দ্রব্যমূল্যের দাম যে পর্যায়ে উনি রেখেছেন, আমি কয়েকদিন আগে এই বাজারের ইউটিউবে এই বাজারের ইয়েটা দেখলাম যে 40 টাকা কেজিতে বেগুন, 20 টাকা কেজিতে মানে সবজি, 40-20 টাকা। আমার আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভুলেই গেছিল যে কবে 40-20 টাকা ছিল কোন একটা সবজির দাম। 15 টাকা কেজিতে পেঁয়াজ, এটা পনেরো তো টাকা কেজিতে পেঁয়াজ, কল্পনাতীত। 200 টাকা মরিচ খেয়েছে গত রোজাতেই, আর সেই মরিচ এখন 40 টাকা 45 টাকায় পাওয়া যাচ্ছে। তো এটা তো অ্যাবসার্ড একটা জিনিস। ইভেন একজন লোক মন্তব্য করছিল যে বাংলাদেশ বোধহয় আবার শায়েস্তা খানের আমলে ফিরে যাচ্ছে। তো আহ, ব্যাপারটা সে একটু অতি মূল্যায়িত করেছে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে যে যেহেতু তার কাউকে দিতে মানে দেয়ার কোনো চাহিদা নাই, স্বাভাবিকভাবেই সে মানে ফোকাস করতে পারছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের জনগণের মধ্যেই ওই দুষ্ট গ্রহটা তো আছেই। এই দুষ্ট গ্রহ যখন আহ পাচ্ছে না, তখন তারা চাচ্ছে না ডক্টর ইউনূসকে। তো এর মানে হচ্ছে যে হি ইজ অন রাইট ট্র্যাক। এরপরে তৃতীয় যেটা আসছে সেটা হচ্ছে যে তার ব্যক্তিগত মুনশিয়ানা ওয়ার্ল্ড ওয়াইড। তার এই যে ব্যক্তিগত মুনশিয়ানা ওয়ার্ল্ড ওয়াইড, যখন তখন সে যে কোনো জায়গায় অ্যাক্সেস মিলছে, এটা তো বাংলাদেশের কখনো ছিল না। কখনোই বাংলাদেশ এই যুগান্তকারী ঘটনাটা ঘটাতে পারে নাই। এখন সেটা যে কারণেই হোক, সে ডক্টর বললেই হোক, কিংবা মানে নোবেল শান্তি প্রাইজ পেয়েছে সেটা বলেই হোক, গ্রামীণ ব্যাংকের কারণেই হোক, যে কোনো রিজনে হোক, আলটিমেটলি এটা কাজে লাগছে বাংলাদেশের জন্য। অ্যাট এনি কস্ট এটা বাংলাদেশের মানুষের এই জিনিসটা দরকার আগামী বেশ কয়েকটা বছর, যাতে করে আপনার বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা শক্ত বুনিয়াদ তৈরি হয়। মানে এই আমার আমার সমস্ত কাছে একটু আপনাকে ডিস্টার্ব করে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের কাঁধে ভর করে চলছে। বাংলাদেশের অর্থনীতি আহ, মানে আমি যেহেতু বয়স মাত্র 7 মাস, আমি শুধু ডক্টর ইউনূসের কথা বলবো না। আমাদের যারা বর প্রাক্তন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনিও আছেন, প্রত্যেকেরই আমি মুনশিয়ানা বলবো। আমার মনে হয় যে এই গভর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে অর্থনৈতিক উপদেষ্টাগণ
এবং আহ, আরেকটা যদি আমি বলতে চাই, আমার কাছে মনে হয় আহ, সেটা হচ্ছে যে পরিবেশ যে নিয়ে কাজ করছেন যে ভদ্র মহিলা, ওনার নামটা আমার হঠাৎ করে রেজওয়ানা সুলতানা, হাসান। রিজওয়ানা। রিজওয়ানা হাসান। সম্ভবত এই দুইটা সেক্টর আমার কাছে মনে হয় যে খুব ভালোভাবে কাজ করছে। আর বাদ বাকি সেক্টরগুলো এখনো পর্যন্ত আমার কাছে দুর্বলই মনে হয়, বিশেষ করে স্বরাষ্ট্র খুবই দুর্বল আমার কাছে মনে হয়। তো ডক্টর ইউনূস তো একা কাজ করছেন না, মানে আমি বলছি যে তার সহযোগী জায়গাগুলো যদি আরো স্ট্রং হতো, আহ, আপনার আমার মনে হয় যে তার যে মানে খানিকটা দুর্বলতা আছে সেগুলো কেটে যেত। তবে সর্বোপরি আমি গণতন্ত্রের পক্ষের লোক। আমি চাই আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হোক, কিন্তু এই অবস্থায় যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায় তাহলে আসলে এটা শক্ত হবে না, আর একটা দুর্বল অতীত মানে জঘন্য কর্মকাণ্ডের হয়তো আরেকটা সরকার তৈরি হবে, এবং এমন ভাবে চলতে থাকলে আবার একটা হয়তো তৃতীয় মুক্তিযুদ্ধেরও প্রয়োজন হবে। মানে জন বিশৃঙ্খলাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, সেখানে আসলে সত্যিকারের গণতন্ত্র প্রশ্নাতীত থেকে যাবে। আপনি ঠিকই বলেছেন। আমি যাব একটু জনাব হাসান আবরাদ খান, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে খুব অবনতি হয়েছে অথবা হচ্ছে, অথবা পরিবর্তন হচ্ছে না, এ ধরনের কিন্তু সারাক্ষণ বলা হচ্ছে। এর পেছনে কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কিছুটা নমনীয় ভাব সেটি, আর নাকি অন্য কোনো কিছু আসলে কাজ করছে, যেখানে ডক্টর ইউনূস মহোদয়ের সরকার দ্রব্যমূল্যকে 1/4 নামিয়ে আনতে পেরেছেন, তিনি কেন আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? হ্যাঁ, এখন সব থেকে আলোচিত বিষয়টা, ঠিকই বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের অ্যাক্টিভিটিসকে আপনি যদি নজরে নেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হতেই পারে। আমিও তার পক্ষে যে তিনি কিছু কিছু জায়গায় ভালো সিদ্ধান্ত নিচ্ছেন না। কিন্তু আমি আরেকটু গভীরে গিয়ে বিষয়টা বিবেচনা করতে চাই। সেটা হলো যে 60,000 মতো পুলিশ আহ, চলে গিয়েছে, তারা ওই 5 তারিখের পরে ফেরত আসেনি। আহ, অস্ত্র নিয়ে তারা পালিয়ে গিয়েছে। সুতরাং একটা বড় ঘাটতি আছে পুলিশের ওখানে। এটা হলো সংখ্যাগত ঘাটতি। এদের চরিত্রগত, স্বভাবগত, কার্যক্রমগত যে বড় ত্রুটি, সেটা নিয়েই বাকিরা আছে। ফলে আপনি লক্ষ্য করবেন যে এই ধরনের সরকার, গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার গঠিত হতে হয়, সেই ধরনের সরকার গঠিত না হওয়ার কারণে এই পুলিশ প্রশাসনে বড় কোনো পরিবর্তন করা যায়নি। হ্যাঁ, ফলে তারাই থেকে গেছে, তাদের মস্তিষ্কে ওই সেই আগের ধ্যান ধারণা আছে। তারা এখন নানা ধরনের কথা বলছে যে আমাদের বিচার হবে, তাহলে আমরা কাজ করব না। তারা বলছে যে আহ, জনগণ আমাদের গায়ে থুতু দিচ্ছে, তো আমরা তাদের সামনে যেতে পারবো না। মানে নানা ধরনের কাজ। অফিসাররা যখন তাদেরকে নির্দেশ দিচ্ছে তখন তারা মাঠ পর্যায়ে গিয়ে কোনো কাজ করছে না। নতুন পুলিশ রিক্রুটও করা যাচ্ছে না। পুরনো যারা আছে তাদেরকে আপনি পত্রপাঠ বিদায়ও করতে পারছেন না। সুতরাং আপনি জালজান্তভাবে গত ডাকাত চেতনাধারী মানুষগুলো পুলিশে রেখে আপনি কখনো ভালো শান্তি শৃঙ্খলা পেতে পারেন না। কাজেই আপনি মিস্টার ওনার নাম কি, স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম। উপদেষ্টা কাজে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সাহেব না, আরো একজনও যদি নিয়ে আসেন তাও কোনো লাভ হবে না। কাজেই আমি পরিপূর্ণভাবে ওনাকেও দোষ দিতে চাই না। ওনাকে দোষ দিতে চাই এখানে যে উনি রাত 3টের সময় একটা প্রেস কনফারেন্স করে বললেন যে কালকে থেকে আমরা সব ঠিক হয়ে যাব। দিস ইজ অ্যাবসার্ড। ইটস নট গোনা বি হ্যাপেন এনিওয়েন। উনি এটা বলতে পারেন না। তারপরে আরো কিছু কিছু, মানে ফর এক্সাম্পল, ওনার পুলিশরা ওখানে একটা গুলশানের বাড়িতে গিয়ে একজনকে ডাকাতি করছে, লোকেরা জিনিসপত্র মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে, পুলিশ আর্মি ওখানে দাঁড়িয়ে আছে, উনি কি, তারা কোনো কাজ করছে না, অ্যান্ড হি ইজ নট টেকিং এনি অ্যাকশন এগেইনস্ট দেম। দিস জনাব ইজ অ্যাবসার্ড তানভীর এগেইন। ইমামের বাড়ি মনে করে। হ্যাঁ, এগুলো স্পষ্টত শান্তি শৃঙ্খলার সামাজিকভাবে অনেক বড় প্রভাব ফেলে। মানুষেরা বিরক্ত হচ্ছে যে কেন এগুলো হবে। সর্বোপরি আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে আপনার যে যে গুণ, যে প্রভাব,
যে গ্রহণযোগ্যতা, তার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে এ ধরনের কাজের ফলে। কিন্তু আমি আবারও বলবো, এই ধরনের বিপ্লবী সরকার ছাড়া, বিপ্লবী সিদ্ধান্ত ছাড়া, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ব্যাপক পরিবর্তন ছাড়া শান্তির শৃঙ্খলা কখনো শুদ্ধভাবে ফেরত আসবে না। সে যত ভালো রাজনৈতিক দলই আবার ফেরত আসুক না কেন, সেটা কখনোই হবে না। তো সেই ক্ষেত্রে তো আহ, যত অন্যায় অবিচার ইতিমধ্যে হয়েছে গত দেড় দশকে অথবা তারও আগের থেকে, সেগুলোর সংস্কার যেটি বলছে অন্তর্বর্তীকালীন সরকার, তো সেগুলোর সংস্কার শেষ করার আগে কি নির্বাচন হওয়া সমীচীন বলে আপনি মনে করেন? আমি কখনোই মনে করি না সেটি চরম, মানে পায়ে কোড়াল মারার মতো হবে। বাংলাদেশের জনগণকে যদি ভোট নেওয়া হয় যে তারা এই ধরনের নির্বাচন চায় কিনা, আমি মনে করি জনগণ বলবে যে না, আমরা চাই ভালো সংস্কার, ভালো পুলিশ, ভালো আদালত, ভালো আহ, গোয়েন্দা বাহিনী। তারপরে আমরা ইলেকশনে যেতে চাই, যেন আমরা আবার আর একজনকে আমাদের পালিয়ে যেতে বাধ্য না করতে হয়। বুঝতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যাব একটু জনাব ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। আহ, এই যে বিচার প্রক্রিয়া, সেটি আসলে কিভাবে করা যেতে পারে, কিভাবে সেটিকে বিচার প্রক্রিয়াটাকে সম্পন্ন করা গেলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে ভালো হতে পারে? কি ধরনের বাংলাদেশ আপনি চাচ্ছেন আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে? প্রশ্নটা একটু কঠিন। তার আগে একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমার বাংলাদেশি, আমি যেহেতু বাংলাদেশি একজন মানুষ এবং আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, আমি আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তাদের জন্য খারাপ লাগছে। আসলে আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো না। আহ নানান রকম কথাবার্তা শুনতে পাই, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। আহ বিষয়টা আরো ভয়াবহ অবস্থায় চলে গেছে। তো এই ধরনের জিনিস আমরা কখনো চাই না। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আহ, প্রথমত এটা একটা ট্রানজিশন পিরিয়ডে যেই ধরনের শক্তিশালী আহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকা দরকার ছিল, সেটা যেহেতু নাই, এবং পাশাপাশি আপনার নানান রকম ষড়যন্ত্র, নানান রকম ইন্ধন, এগুলো তো আছেই। এইগুলোই কারণ কি না আমি ঠিক, যেহেতু আমি দেশের বাইরে থাকি, আমি বলতে পারছি না। তবে টোটাল বিষয়টাই দুঃখজনক। এবং আসলে ডক্টর ইউনূস ব্যক্তিগত মুনশিয়ানায় হয়তো আপনার আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন বা নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু পাশাপাশি খেয়াল করতে হবে তার সরকারকে যে আহ, মানে তার নিজের ঘরটাও যেন ঠিক থাকে। তবে এই জন্য আমার সবচেয়ে বড় জিনিস মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য দরকার। এই অনৈক্যের কারণে দুষ্ট দলগুলো, দুষ্ট গ্রহের লোকজনগুলো আসলে এই ফায়দাগুলো নিচ্ছে। এখন এটা ছিনতাই বা রাহাজানির কথা বলছি না, আমি সর্বক্ষেত্রেই বলছি। এটা হয়তো ইঞ্জিনিয়ার্ড এক ধরনের কালেকটিভ দুর্বৃত্তায়ন। এটা আমার ধারণা, আমি বলছি আর কি। আর এটার কিভাবে উপশম হবে, কোন ওষুধ দিলে এটা ঠিক হবে, এটা আসলে বাংলাদেশে না থেকে বোঝা যাবে না বোধ হয়। এবার আপনার প্রশ্নের উত্তরে আসছি, সেটা হচ্ছে যে কিভাবে বিচারগুলো হতে পারে। আসলে এই বিচার প্রক্রিয়াটা একটু জটিল। জটিল এই সেন্সে বলছি, বাংলাদেশের বিচার প্রক্রিয়া এমনিতেও জটিল, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আহ, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা বিচার কমিশন বসানো উচিত। বিচার কমিশন আহ, অবশ্যই মনে হয় একটা হয়েছে। এখন তাদের তাদের কার্যকারিতাটা আমি বুঝতে পারছি না। তো যাদের এগেনস্টে ঢালাও ভাবে বিভিন্ন ধরনের আহ, কি বলা যায়, এগেনস্টে তাদের আছে, কি বলা যায় এটা বাংলার অর্থটা কি? কমপ্লেইন আছে, যেটা আমরা যদি কমপ্লেন, বলি কমপ্লেন অভিযোগ যে আছে, আছে। হ্যাঁ। হুম। অভিযোগ আছে, সেই অভিযোগ অভিযোগগুলো আছে, বিশেষ কিভাবে? করে যারা আহ, মানে শীর্ষস্থানীয় এদের মধ্যে, তাদেরকে প্রথমে বিচারের আওতায় নিয়ে এসে এবং খুব দ্রুত বিচার করে ফেলা উচিত। এখানে আপনার বিভিন্ন ধরনের
প্রমাণ সাপেক্ষের যে জিনিসগুলো, সাক্ষীগুলো এখন খুবই তরতাজা নতুন অবস্থায় আছে। তাতে করে আপনার সরকারের সুবিধা হবে। খুব সাম্প্রতিক সময়, যেহেতু সাম্প্রতিক সময়ের ঘটনাবলীগুলোকে নিয়ে আপনার সাক্ষ্য তৈরি করা, অর্থাৎ একটা দ্রুত বিচার কমিটি করা উচিত, দ্রুত বিচার আদালত করা উচিত, যেখানে খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা করা যায়। এবং ডেফিনেটলি এটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষের লোক দিয়ে করলে হবে না, এটাতে আন্তর্জাতিক আইনের লোকজন নিয়ে এসে এই বিচার ব্যবস্থাটাকে সক্রিয় করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন যারা মানে গত 15 বছরের যে পেসিস্ট আমলের বিচার হবে শুধু, নাকি আসলে সকল আইন শৃঙ্খলার অবনতির পিছনে যারা দায়ী সকলের বিচার হওয়া উচিত? না, আমি শীর্ষস্থানীয় লোকদের কথা বলছি, ডেফিনেটলি ফ্যাসিস্ট সরকারের। তাতে হবে কি, আপনি যদি দুই একজন মানে সাজাপ্রাপ্ত হয়ে যায়, তখন এই ছোট ছোট যে দুর্ঘটনাগুলো, এগুলো যদি ইন্ধনকৃত তৈরি ব্যবস্থা হয়, তাহলে তারা সাবধান হয়ে যাবে, কিংবা তারা ওইগুলো আর করতে চাইবে না। কারণ যখন তারা দেখবে যে তাদের মানে বসরা, দে আর মানে গোয়িং টু বি কার্টেইলড, they are not probably doing anything in future. So this is my observation actually. অনেক অনেক ধন্যবাদ, আপনার অবজারভেশনটা নিশ্চয়ই অনেক সুন্দর। আমাদের জনাব হাসান আমজাদ খান, আপনি একটু যদি এই অবজারভেশনটাকে যদি একটু খণ্ডন করেন। এবং সেই সাথে আরও একটি প্রশ্ন আমার আছে, সেটি হলো বিচার প্রক্রিয়ার কথা আমরা বলছি আমাদের আইন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এবং সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যতে একটি নির্বাচন প্রণয়নের জন্য। এর মধ্যে এই ইন্টারিম সরকার আসার পরে কিন্তু হাজার হাজার কয়েদিকে মুক্ত করে দেয়া হয়েছে। তাদের ভিতরেও কি আসলে এমন কেউ আছে যাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে কোনো স্ক্রিনিং ছাড়াই। সেটা কেন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেবে, দিচ্ছে অলরেডি। সুতরাং আহ, এই যে অনেক সন্ত্রাসীরা বেরিয়ে গিয়েছে, তারা গিয়ে এখন অন্য অন্য দলের সঙ্গে যুক্ত হচ্ছে, বিগত যারা ডাকাত তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এইসব আইন শৃঙ্খলা যে এখন খারাপ হচ্ছে, সেটার একটা কারণ হতে পারে তারা। বিকজ যেসব পুলিশরা অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিল, তারা তো চলে যায়নি সীমানা পাড়ি দিয়ে, তারা এই দেশের মধ্যেই আছে, এই সমাজেই আছে। সুতরাং তারা, তাদের ভূমিকা থাকতে পারে। আর হলো, আপনি বিচারের কথা বলছিলেন। বিচারকে যদি আপনি মানে খাড়া মতো দাঁড় না করান, তাহলে আপনি কোনোভাবেই কোনো শৃঙ্খলা ফিরিয়ে আসবে না। পৃথিবীতে কত সমাজে সেটা আসেনি। সুতরাং বিচারকে আপনাকে এক নম্বরে রাখতে হবে। এখন আপনি বলবেন যে কি শুধু এই ফ্যাসিস্টদের বিচার, নাকি আরো অনেক বিচার? আমি বলতে চাইছি সব বিচার। এখন এই যে যত ঘটনা ঘটছে, সেগুলোরও তো আপনাকে বিচারে আনতে হবে। কেন ওই পুলিশরা ওখানে দাঁড়িয়ে থাকলো? একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, তাদের সামনে গিয়ে পুলিশের সামনে বা আর্মির সামনে দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে লোক, তারা ওখানে দাঁড়িয়ে থাকছে। আমি তো এটার বিচারও দেখতে চাই। ফ্যাসিস্টদের বিচার তো করতেই হবে, সেটা তো কোনো মাপ নেই। কিন্তু এখন যেটা হচ্ছে সেটাও তো আপনাকে বিচারের মধ্যে আনতে হবে। না হলে তো মানুষ প্রশ্ন করবে আপনাকে যে আপনি ভালো কথা বলছেন, আবার আপনার সামনে দিয়ে অপরাধ হচ্ছে, আপনি তার বিচার করছেন না। সেটা তো হতে পারে না। না, এই কারণে আমি হাসান ভাই আপনার সাথে বলছি আর কি, সেটা হচ্ছে যে আপনি অন্ধকার রেখে কিন্তু আলোর পথ দেখতে পারবেন না। হুম। আপনাকে আগে অন্ধকারগুলো বিদায় করতে হবে, কিন্তু এত ঘটনা ঘটছে, আপনি তো সব বিচার করতে পারবেন না। হুম। এই জন্য আমি এমন কিছু বিচার ব্যবস্থার কথা বলছি যেগুলো প্রমাণ সাপেক্ষে অন্যদের জন্য একটা বিভীষিকাময় সময় তৈরি হয়, এক্সাম্পলারি হয়। হুম। এক্সাম্পল হয়। রাইট। হাসান ভাই। হ্যাঁ, সেটাই। আমি সেটা ঠিক আছে, এখন সেগুলোই এখন দেখার সময়। কারণ ইলেকশন ইলেকশন করে আমরা মোটামুটি পাগল হয়ে গেছি। যদি ইলেকশনকে নিরপেক্ষ করতে হয়, শান্তিপূর্ণ করতে হয়, আমি বলছি শান্তিপূর্ণ করতে হয়, তাহলে আপনাকে এই সব শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিচারের ওইরকম এক্সাম্পলারি বিচার দেখাতে হবে যে তাদের বিচার হচ্ছে, তারা এই এই অপরাধ করেছে। ঢালাও একটা মামলা দিয়ে আপনার আটকে দিলে হবে না, তারা বেরিয়ে যাবে।
কাজেই আপনাকে বিচারটা ওই রকম লজিক্যাল, রিজনেবল এবং দৃশ্যমান হতে হবে। না হলে আপনি এই শান্তি শৃঙ্খলা ফেরত আসতে পারবেন না। ফর এক্সাম্পল, এখন এই যে মেয়েটা দুদিন আগে যে মারা গেল আছিয়া। একটা রেপ কেসের কারণে, তো এটার এখন শুনছি যে খুব জলদি এটার বিচার হবে। তো ওয়াই ডোন্ট ইউ টেক দোজ কালপ্রিটস যারা 1400 লোককে হত্যা করে পালিয়ে গেল, তাদের দু চারজনকে এভাবে বিচারের আওতায় এনে মানুষের সামনে দৃশ্যমান করুন, যেন মানুষ বুঝতে পারে হ্যাঁ আমরা বিচারের পথে আছি। না হলে তো মানুষ ইলেকশন দিতে বলবে না, কেউই বলবে না যে যারা মানুষকে খুন করে পালিয়ে গেল তাদের বিচার ছাড়া ইলেকশন হয় কিভাবে। মানে আমরা তো অন্য আরেকটা মানে ডাকাত দলকে নিশ্চয়ই ক্ষমতায় বসাতে পারি না যারা আবারও এই ধরনের কাজ করবে। আপনি খুব চমৎকার একটি ব্যাপার এখানে এনেছেন এবং এটি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে মূল্যবান খবর। দর্শনের কারণে আছিয়ার মৃত্যু, একটা শিশুর মৃত্যু, এবং সেখানে আমি সহ আপনি সহ আমরা সকলেই চাইছি দ্রুত বিচার আইনে বিচার হওয়া এবং ধর্ষকের ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। এবং আমি ব্যক্তিগতভাবে আমি চাই দর্শকের মৃত্যু হোক সরাসরি বন্দুকের নলের মাধ্যমে। এবং ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা মহোদয় তিনি নির্দেশনা দিয়েছেন 7 দিনের ভিতর বিচার শুরু হওয়ার। আপনি কি মনে করেন আসলে তিনি এই যে আইন উপদেষ্টা যেগুলো বললেন এগুলো আসলে পুরোপুরি কার্যকর হবে আপনি মনে করেন? যে হওয়া এবং সম্ভব, আমি মনে করি সেটা সম্ভব। অনেক আমি ধন্যবাদ। সেটা সম্ভব, এবং আমি আসিয়ার মায়ের যে ক্রন্দন, যে কান্না, যে অভিশাপ, যে প্রত্যাশা, সেটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি। তিনি বলেছেন যে আমি আহ, এই ঘটনার বিচার দেখতে চাই খুব শিগগির। আমার এবং সম্ভবত মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমি দেখতে চাই এদের কিভাবে সেই বিচার হয়। আমি সেটার সঙ্গে একমত, সারা দেশের মানুষ সেটার সঙ্গে একমত, এবং এটা একটা এক্সাম্পল হওয়া দরকার যে আর যেন ধর্ষণের ঘটনা এ দেশে এভাবে না ঘটে। আমি সম্ভবত গতকালকে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের একটি আহ, আহ, জনমত জরিপের ওয়েবসাইটে ছিলাম। সেখানে প্রায় 85% মানুষ চাচ্ছিল যে জনসম্মুখে এই ধর্ষণের বিচার হোক। আহ, আশা করি আমাদের সরকার সেগুলো শুনবে। আহ, প্রচলিত যে আইন আছে সেটাতে পারমিট করে না ও ধরনের বিচারের করার ক্ষেত্রে, বাট যে আইন ওনারা এখন রিভিউ করছেন, যে পরিবর্তন করছেন টাইম, যে অল্প দিনের মধ্যেই বিচারটা হয়, দ্যাট ইজ গুড, এবং সেটাতেই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আছে, সেটা করা যাবে। সুতরাং আপনাকে ওই ধরনের আহ, আপনি তো একটা মাত্র যদি একজনকে বললেন যে আপনি ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে মেরে ফেললেন, এটা আপনি তো পারবেন না সকলকে এরকম করতে। আপনাকে দেশের প্রচলিত নিয়মের মধ্যেই করাটা ভালো হবে। না, কোনো শিশু ধর্ষণ যদি হয়ে থাকে, হুম। যে কোনো শিশু, সকল শিশুর ক্ষেত্রে যদি একই আইন হয়, দ্রুত আদালতে যদি বিচার হয়, তাহলে সম্ভবত অতি দ্রুত এই নির্যাতনটা আসলে কমে যেতে পারে। না, উনারা সেই রকম ব্যবস্থা আইনটা ওইভাবেই পরিবর্তন করতে চেষ্টা করছেন। লর্ড অ্যাডভাইজার বোধহয় সেরকমই বলেছেন। সুতরাং আমরা আশা করি যে সেটা হবে। আসলে হারুন ভাই, ল আপনার এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবে না। আপনি, আমি এক্সাম্পল দেওয়ার মতো যে 2-3টা বিচারের ঘটনা বলেছি, সেটা হচ্ছে আসলে টপ মোস্ট যেই শ্রেণীগুলো আছে তাদেরকে শোধরানোর জন্য। আর আপনি যেই জায়গায় আসছেন সেটা হচ্ছে একেবারে কি বলবো যে একদম আহ, শুরুর স্কেলে, অর্থাৎ একেবারে আমাদের মূল রুটের জায়গা থেকে আপনাকে যদি কিছু করতে হয়, ওই একমাত্র সংস্কার ছাড়া সম্ভব না। সংস্কারটা কিসের? আপনার মানুষের জীবনের মৌলিক এবং গুণগত মানের পরিবর্তন করতে হবে। তা না হলে এগুলো আপনি আসলে শুধুমাত্র ফায়ারিং স্কোয়াডে কিংবা আহ, মানুষ যেভাবে চায় সেভাবে প্রচলিত আইনের বাইরে করে এগুলো আপনার পক্ষে সম্ভব না। আসলে এগুলো ঠেকানো কোনোভাবেই সম্ভব না যদি বাংলাদেশের মানুষের মোরালিটিটা তৈরি না হয়। এখন আপনি দেখতেছেন হচ্ছে একটা ঘটনা যেটা ঘটছে, সেটা আসিয়া নামে শিশু হোক, আর আপনার একজন আহ, মানে তরুণী হোক, আর একজন কিশোরী হোক, এই ঘটনাটা ঘটছে হচ্ছে সামাজিক অবক্ষয়ের জন্য। এই সামাজিক অবক্ষয়টা দূর না করা পর্যন্ত হবে না। এখন আপনি বলতে পারেন যে
এত স্বল্প সময়ের মধ্যে সামাজিক অবক্ষয় কিভাবে দূর হবে। এখন দূর হবে না, কিন্তু আপনাকে একটা জায়গা থেকে শুরু করতে হবে। হুম, সে শুরু করাটা খুব জরুরি। হুম। এর পাশাপাশি আপনি প্রচলিত আইনের মাধ্যমে থেকে এবং সৎভাবে এই প্রচলিত আইনের ব্যবস্থাপনাটাকে প্রয়োগও করতে হবে। দুইটা পাশাপাশি কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি এই জায়গা থেকে মুক্ত হতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষের আসলে মোরাল স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেছে। দিস ইজ মাই অবজারভেশন এগেইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে মানে আহ, চিন্তা বা যেটি আপনি খুঁজে পেয়েছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা পছন সৃষ্টি হয়েছে সেই পছনটা সৃষ্টি হওয়ার জন্য আমাদের বাংলাদেশের প্রায় সব জনগণই দায়ী। তো আমরা আমাদের জায়গা থেকে কিন্তু পরিষ্কার হতে হবে। আমরা আমাদের বাংলাদেশকে কেমন চাই, আমরা আমাদের পরিবারকে কেমন চাই, সেটি পরিবার থেকে আমাদেরকে আসলে ভালো হওয়া প্রয়োজন। আজ আমি একেবারে সর্বশেষ 2 মিনিটের জন্য যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। এই যে জনাব ফারুক আহমেদ মোল্লা বললেন যে সামাজিক যে অবক্ষয়, যে সামাজিক যে মোরালিটি নষ্ট হয়ে গেছে, সেইটা থেকে এই যে একেবারে গভীর থেকে পুরো রাষ্ট্র কাঠামো পর্যন্ত সংস্কার, সেটি করার জন্য আপনি কি মনে করেন ডক্টর ইউনূসকে আরো অন্তত 4 বছর 5 বছর ক্ষমতায় থাকা প্রয়োজন? জি, আমি সেটাই মনে করি। কারণ এ ধরনের সামাজিক অবক্ষয়ের থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, তাহলে আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে হাত দিতে হবে। আমাদের যে পারিবারিক মূল্যবোধের জায়গা আছে, সেখানে হাত দিতে হবে। আমাদের যে সামাজিক এখন ইন্টারনেট আসার কারণে যে ধরনের অতিরঞ্জিত এক ধরনের অবস্থার হয়েছে, ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তো দিজ আর দ্য লং টার্ম ভিশনারি ওয়ার্ক। এগুলো করতে গেলে 3 4 5 বছর লাগবে। আমি মনে করি যে এ ধরনের সামাজিক অবক্ষয়ের হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষার জন্য অবশ্যই ভূমিকা নিতে হবে, এখনই নিতে হবে। এবং সেজন্য এ ধরনের ডক্টর ইউনূসের মতো দূরদর্শী লোকই আমাদের দরকার জাতীয় নেতৃত্বের পর্যায়ে। সেটা আমি মনে করি যে তিনি থাকলেই ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, একেবারে 2 মিনিট আবারও জনাব ফারুক আহমদ মুন্না আপনার কাছে। আহ, আপনিও কি মনে করছেন যে ডক্টর ইউনূস মহোদয়ের যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সেটি 4 থেকে 5 বছর দীর্ঘায়ু মানে থাকুক, অথবা তারা প্রয়োজনীয় সংস্কার শেষেই আসলে একটা নির্বাচন দিক? আমি আপনাকে আগেও বলেছি যে সেটা হচ্ছে যে আমি নির্বাচন নির্বাচনের পক্ষের লোক, আমি গণতান্ত্রিক লোক, কিন্তু সেই গণতন্ত্রটা হবে টেকসই গণতন্ত্র। অর্থাৎ মানে আপনি চাইলাম নির্বাচন দিয়ে দিলাম, একজন চলে আসলো, এই বাংলাদেশকে আর রক্ষা করা যাবে না। তো ডেফিনেটলি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা পক্ষের লোক যে প্রত্যেকটা পক্ষের অনুগত হতে পারবে, যার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আপনি যদি বিএনপি আসুক, জামাতে আসুক, তাদের মধ্যে একটা অন্ধ ভালোবাসা থাকে, অন্ধ মানে পক্ষের একটা আহ, রেওয়াজ থাকে। সে রেওয়াজের কারণেই কিন্তু আপনার এই অবক্ষয়গুলো আর কখনোই ঠিক হবে না। এই অবক্ষয়গুলো চলতে থাকবে, কারণ কাউকে না কাউকে সুবিধা দিয়ে তাদের চলতে হয়, যেটা ডক্টর ইউনূসের জন্য আসলে প্রয়োজন নাই। এবং প্রয়োজন নাই বলেই তাকে 4 5 বছর দরকার। বাট তার গভর্নেন্সটা আর একটু শক্তিশালী করা দরকার। এর মধ্যে যদি কোনো ছায়া শক্তি না থাকে, তাহলে তার গভর্নেন্সটা শক্তিশালী করা দরকার। এবং তাকে আগামী অ্যাটলিস্ট 5টা বছর সময় দেওয়া উচিত, এবং বাংলাদেশের মানুষের ঐক্য ধরে রাখা উচিত, যাতে করে তাকে সামগ্রিকভাবে সাপোর্ট করা যায়। এবং তাকে আসলে অন্ধভাবেই সাপোর্ট করা উচিত যদি উনি বেঁচে থাকেন 5 বছর পর্যন্ত। এরপরে যেটা বলছি যে আপনার আহ, কি বলে নৈতিক অবক্ষয়ের কথা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এই বাংলাদেশের মানুষ, মানে আমি, আপনি কিংবা হাসান ভাই, আমরা কিন্তু বাংলাদেশ থেকে এসেছি। এসে এই প্রবাসের আমেরিকা নামক একটা দেশে আমরা বসবাস করতেছি। আপনি দেখেন, এমন একটা ব্যবস্থাপনা তারা তৈরি করছে। আমরা কিন্তু ওই একই মোরালিটির লোক, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখাইতে পারি, যেটা আমরা বুঝাইতে পারি, যেটা আমরা করতে পারি, সেটা কিন্তু এখানে আমরা করতে পারি না। অর্থাৎ আমরা চরিত্র হারাবার সুযোগ নাই বলে চরিত্রবান হয়তোবা,
আমি না, জাস্ট আমি আমার এক্ষেত্রে আমার সামান্য একটু আহ, আহ, ভিন্নতা আছে, ভিন্ন মত আছে। আসলে আমরা বাংলাদেশিরা যারা এখানে এসেও কিন্তু এই সোসাইটিটাকে দূষিত করার জন্য আমরা প্রচুর কাজ আমরা করে যাচ্ছি আসলে, যেটার কারণে না, আমরা আসলে সেটা কিন্তু আপনি বঞ্চিত দেখেন হচ্ছি। আমাদের নিজেদের সোসাইটিকে আমরা দূষিত করছি, আমরা পুরো আমেরিকান সোসাইটিকে তো আর দূষিত করতে পারছি না। অর্থাৎ আপনি হয়তো জ্যাকসন হাইটে গেলে আহ, কিছুদিন আগে আপনি দেখছেন কিন্তু কিছু বিশৃঙ্খলা, আহ, আপনি গাড়ি যেখানে সেখানে রাখতো, কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। অর্থাৎ আপনার সিস্টেমের মধ্যে আপনি যদি ঢুকে যান, আপনি হয়তো 100%-এর মধ্যে হয়তো 5%, 10% আপনি কাজ খারাপ করবেন, 90% কিন্তু আপনাকে আইনের মধ্যেই থাকতে হয়। তা আমি সেটাই বুঝাচ্ছি যে আপনার বাংলাদেশের ব্যবস্থাপনাটা এমন হওয়া উচিত যেখানে যেই আসুক না কেন ভবিষ্যতে তারা যেন ওই সরল পথে চলতে পারে, এবং সেটা একমাত্র ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। আমি ডক্টর ইউনূস বলছি এই কারণে, উনি সর্বজন গৃহীত একজন লোক, সর্ব সবাই তাকে সম্মান করার মতো একজন উনি ব্যক্তি। সেই কারণে তাকে বলছি তাকে আরো দীর্ঘস্থায়ী করা উচিত, এবং তার গভর্নেন্স যাতে শক্তিশালী হয়, হওয়া যায়, সেটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি দেশপ্রেমিক হয় তাদের সাহায্য করা উচিত তাকে, এবং এই গভর্নেন্সটাকে ফিরে এনে আসার জন্য যা যা করা উচিত তাদের করা উচিত। করলে পরে তারাও এটার থেকে উপকৃত হবে ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দেশপ্রেমের জন্য, আপনাদের সময়ের জন্য, আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমি জনাব হাসান আমজাদ খান আপনার কাছে আরেকটু যেতে চাই। আপনি কি দেশবাসীর উদ্দেশ্যে, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাই যে উম, দেশের কথা আগে ভাবা দরকার। কোনো একটি দল, একটি গোষ্ঠী, এক ব্যক্তির কথা চিন্তা না করে আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থা, পড়শিরা আমাদের উপরে নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে চলেছে 53 বছর ধরে, সেদিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের নিজেদের ঐক্যটা বজায় রাখতে হবে। হতে পারে তারা ফ্যাসিস্টরা ছিল, কিন্তু একটা বড় অংশ তো তারা আমাদেরই লোক। তাদেরকে আবার আমাদের এই মেইন স্ট্রিমে নিয়ে আসার ব্যবস্থাগুলো মনে রাখতে হবে। আমাদের দ্বন্দ্বটা বাড়িয়ে দেওয়া চলবে না। সুতরাং প্রথমেই আমাদেরকে দেশের কল্যাণের কথা ভাবতে হবে। সেজন্য দীর্ঘমেয়াদী একটু সময় লাগলেও আমাদের সংস্কারগুলো করে তারপরে গণতন্ত্রের পথে ফেরত যাওয়া উচিত। আমি মনে করি যে আমাদের দেশের জনগণ অত্যন্ত সতর্ক এবং আহ, আহ, দৃষ্টিওয়ালা মানুষ। তারা আহ, এদিকেই মনে রাখবেন। সুতরাং সংস্কার করে তারপরে আমরা গণতন্ত্রের জন্য ইলেকশনের দিকে যেতে চাই। এবং আরো একটু মনে রাখতে হবে, আমাদের এই দেশ গত 53 বছর ধরে যেভাবে চলেছে, তাতে আমরা বলতে পারি না যে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে লক্ষ্যগুলো ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা ব্যর্থ হয়েছি। সেজন্য আমাদের যদি প্রয়োজন হয় নতুন সংবিধান লেখার, যদি প্রয়োজন হয় গণপরিষদ নির্বাচন করার, সেদিকে আমাদেরকে যেতে হবে। না হলে আমরা ভালো দেশের কথা চিন্তা করতে পারি না। আমাদেরকে অবশ্যই দেশের কথা আগে চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও সময় দেওয়ার জন্য। অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনি এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটি, তাকে বলছি, সংস্কার আসলে শুরু হওয়া উচিত পরিবার থেকে, আপনার নিজের জায়গা থেকে। আপনি যদি আপনার পরিবারের সংস্কার করতে না পারেন, সমাজে সংস্কার করতে পারবেন না। সমাজে যদি না করতে পারেন, রাষ্ট্রের সংস্কার করতে পারবেন না। সুতরাং আমরা সকলের একটাই লক্ষ্য হওয়া উচিত, আমরা আমাদের সংস্কারটা আমাদের পরিবার থেকে শুরু করব এবং আমাদের সমাজ থেকে শুরু করব। তবেই আমরা আমাদের রাষ্ট্রকে উন্নত করতে পারবো, রাষ্ট্রকে একটি পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকদিন। আল্লাহ হাফেজ।